একটা সময় ছিল যখন রাজনীতিতে বিএনপির কিছু নেতা, বিএনপির কিছু মিত্র নেতা এবং বিএনপিপন্থী অনেক অ্যাক্টিভিস্ট, বিএনপিপন্থী অনেক সাংবাদিক একটা হাইপ তৈরি করার চেষ্টা করত। যদিও সরকারের পক্ষ থেকেও এই হাইপ তৈরি করার চেষ্টা করা হতো যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সরকারের 12টা বাজবে, এই হবে সেই হবে, এরপরে আর সরকার টিকতে পারবে না, আর 2 মাস, আর 1.5 মাস, ডেডলাইনও ঠিক করে দিত অনেক বিএনপি নেতারা যে এরপর আর সরকার টিকতে পারবে না। কিসের উপর ভিত্তি করে এরকম ডেডলাইন ঠিক করে সরকারকে ফেলে দিত কয়েক মাস পর পর? যুক্তরাষ্ট্রের স্যাংশনের উপর ভিত্তি করে, যুক্তরাষ্ট্রের তৎপরতার উপর ভিত্তি করে, পিটার হাসের দৌড়ঝাঁপের উপর ভিত্তি করে। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? না, এটাই সত্য। এই কাজটা করতো অনেকে। এখন কিন্তু বিএনপি সতর্ক। এখন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত সরকারকে দায়ী করে আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর একটা কঠিন স্যাংশন দিল, কিন্তু বিএনপি নির্বিকার। বিএনপি বলছে এটা একটা বিভ্রান্তি, এতে কিছু হবে না, জনগণের কাজ জনগণকেই করতে হবে। এর মানে আগের মতো সুরে কিন্তু বিএনপি কথা বলছে না। কিন্তু ধারাবাহিক মার্কিন স্যাংশন আসছে সেই আগের মতো। আপনাদের মনে আছে আবেদ খানের যে মার্কিন ঝড় আসছে, তো ধারাবাহিক মার্কিন স্যাংশন আসছে, সরকার টিকতে পারবে না, এটা করলেই সরকার শেষ। মানে এরকম সুখবর জনগণকে আবারও বিএনপির মিত্ররা দিচ্ছে। আসলেই কি রাজনীতিতে জনগণের জন্য সত্যিই কি এরকম কোনো সুখবর আছে কিনা, সরকার কিছু হতে যাচ্ছে কিনা, এটা আলোচনা করাটা আবারও জরুরি হয়ে পড়েছে। কারণ বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র জনাব মাহমুদুর রহমান মান্না এরকম কিছু কথা বলেছেন, আবার সে অতীতের মতো। এতে জনগণ অত্যন্ত বিরক্ত। আমি দেখি যারা মন্তব্য করেন তাদের সবার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। আমি সবার মন্তব্য মনোযোগ দিয়ে পড়ি। যে আপনারা অনেকেই আমার প্রতি একটা ক্ষোভ দেখান যে ভাই আপনি বলেছিলেন যে সুখবর এই সেই অমুক তমুক, কই কিছুই তো হলো না, এত বছর তো কতবার বলেন কিছুই তো হলো না। না ভাই, আপনি ভুল বুঝছেন। আপনি খেয়াল করে দেখেন, আপনি সেই ভিডিওগুলোতে একটু যান। আমি বিএনপি নেতারা, বিএনপিপন্থী অনেক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট, তারা যেটাকে সুখবর বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি বিশ্লেষণ করতাম যে আসলেই কি এটা ঠিক। যেমন মাহমুদুর রহমান মান্না একটা বক্তব্য দেখেন, আমি আজকে বিশ্লেষণ করব, একেবারে রিসেন্ট একটা বক্তব্য, শিরোনামটা একটু শোনাই। জনগণ রাস্তায় নামলেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে এবং ধারাবাহিক মার্কিন স্যাংশন আসবে, অমুক তমুক, আরও অনেক কথা বলেছেন। মানে খুব আশাবাদী অনেক কথা বলেছেন। এমনভাবে বলেছেন যে এই সরকার 5 বছর তো দূরের কথা, 1 বছরও ক্ষমতায় থাকতে পারবে না। এটা কি বড় সুখবর নয়? মানে আসলেই কি মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্য ঠিক? আমি অতীতে এবং এখন সেটা বিশ্লেষণ করেছি। আমি কখনো কোনো আলোচনায় বলিনি যে নিশ্চিতভাবে 1 বছরের মধ্যে 2 মাসের মধ্যে এই সরকারের বিদায় ঘণ্টা বাজবে, মার্কিন জ্বর আসবেই না। সম্ভাবনার কথা বলেছি, অনেক ক্ষেত্রে সম্ভাবনা ডিনাই করেছি। অর্থাৎ আমার প্রতি আপনি ক্ষোভটা দেখাইয়েন না। এই যে যদিও সোশ্যাল সায়েন্সে বা রাজনীতিতে এরকম ভুল হয়, আশাবাদী হতে হবে, সে আশা পূরণ হয় না, আবার অনেক সময় আশা করে না কিন্তু আশা পূরণ হয়ে যায়। যেমন আজিজ আহমেদের উপর এই মুহূর্তে স্যাংশন আসবে, এটা কেউ আশা করেনি কিন্তু হয়ে গেছে। আবার অতীতে 2023 সালে এবং 22 সালে 10 ডিসেম্বর জাতি আগ্রহের সাথে বসেছিল মার্কিন স্যাংশন আসবে, কিন্তু স্যাংশন আসেনি, আশা পূরণ হয়নি, বিএনপি সেলিব্রেট করতে পারেনি। 10 ডিসেম্বর 2022 সালে এবং 23 সালে এই কারণেই সমাবেশে ডাক দিয়েছিল বিএনপি যে মার্কিন স্যাংশন আসবে, সেটাকে সেলিব্রেট করবে, কিন্তু পূরণ হয়নি। সবসময় সবগুলো পূরণ হবে না, এটাও ঠিক, কিন্তু তারপরও জনগণকে সুখবর দিয়েছি, আর সেই সুখবর পূরণ এটা আমরা বা আমি না, এটা মূলত বিএনপির উপর আপনি দায় চাপাতে পারেন। বিএনপিপন্থী অনেক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট তাদের উপর দায় চাপাতে পারেন। আমি তাদের বক্তব্যটা বিশ্লেষণ করছি, যেমন মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্য বিশ্লেষণ করছি। এরপরে দর্শক, আমরা যেটা বলতে চাই, আমরা এখনকার আলোচনাগুলোতে সতর্কতামূলক সবসময় যে কথাটা বলি, কোনো মার্কিনী ঝড়, কোনো বিদেশি পদক্ষেপ জনগণের অধিকার আদায় করে দিবে না। জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে, আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে, আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে হ্যাঁ, আবারও বলছি, সুখবর বলতে আমি বলছি না যে সরকার পতন। এই যে সামান্য পদক্ষেপ যেটা সরকারকে কিছুটা হলেও বিব্রত করে, এটা কি আপনি সুখবর হিসেবে নেন? যুক্তরাষ্ট্র বা বিদেশিদের পদক্ষেপকে আপনি ক্যাটালিস্ট হিসেবে নেন, অনুঘটক হিসেবে নেন, তারপরে আপনি আন্দোলন করি, সেই অনুঘটকের ভূমিকাটা এটাও কম কিসে, তাতেও আমরা খুশি, সেটাকেই আমরা সুখবর হিসেবে ওয়েলকাম করতে পারি।
ইউটিলাইজ করতে পারি। যাই হোক, দেখি এবার মাহমুদুর রহমান মান্না কি বলেছেন আর কি হতে যাচ্ছে। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। এটা ঠিক যে জনগণকে রাস্তায় নামতে হবে, এটা হচ্ছে চূড়ান্ত সমাধান। এর বাহিরে কোনো মার্কিন স্যাংশন, কোনো পিটার হাস, কোনো ব্লিংকেন, কোনো ডোনাল্ড লু, কেউ পাকিস্তানের মতো সহজে সেনাবাহিনীকে পর্দার অন্তরাল থেকে কাজে লাগিয়ে ক্ষমতা পরিবর্তন করে দিবে, এটা বাংলাদেশে হবে না। বাংলাদেশের জনগণকে রাস্তায় নামতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। তবে এটাই একটা সুখবর যে জনগণ রাস্তায় নামলে কাজ হবে। অনেক ক্ষেত্রে জনগণ রাস্তায় নামলেও কাজ হয় না, কিন্তু কার্যকরভাবে, শক্তিশালীভাবে সবাই মিলে রাস্তায় নামলে কাজ হবে। এরপরে মাহমুদুর রহমান মান্না আরও কত বড় বড় কথা বলেছেন, দেখেন আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলেন, এই সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল 5 বছর টিকে থাকার কথা। আমি বলি 5 বছর টিকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামি, সেই দিন বিদায় ঘন্টা বেজে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে আছে। মানে এটাই যে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না, পারবেই 5 বছর অ্যাট এনি কস্ট। বিষয়টা এরকম নয়, সম্ভব 5 বছরের আগে বা 1 বছরের মধ্যে বিদায় জানানো সরকারকে, এটাই সুখবর। এবং তারেক রহমান এই কথা কিন্তু বলেছে, 5 বছর নয়, 5 দিনও এই সরকারের মেয়াদ শেষ হয়ে যেতে পারে। তবে শর্ত একটাই, জনগণকে সঠিক সময়ে সঠিকভাবে, ঐক্যবদ্ধভাবে, কার্যকরভাবে, এফেক্টিভলি মাঠে নামতে হবে। গ্রাউন্ড তৈরি হচ্ছে, সরকার ঘরে বাইরে বিপদে আছে, আন্তর্জাতিকভাবে চাপে আছে। এই চাপটাকে কাজে লাগিয়ে আমরা আন্দোলন করতে পারলে কাজ হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আরামে আছে, এই সরকার ভালো আছে, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কয়েকদিন আগে 14 দলের সভাপতি শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকারের সমস্যার মধ্যে আছে। ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আজ পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে চায় অনেকে, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র বানাতে চায়, এরকম কথা কেউ বলুক, আমরা তার বিরুদ্ধে আছি। কার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? আমরা একথা বলি যে আমরা যারা সুনাগরিক, এটা আমাদের অধিকার যে কে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরুদ্ধে এত বড় প্রস্তাব দিল, এটা ক্লারিফাই মাননীয় প্রধানমন্ত্রী করতে হবে। কে প্রস্তাব দিয়েছিল, কখন প্রস্তাব দিয়েছিল, এবং সেটা কত আগে, এবং সেটা আগে কেন বলেননি, এত লেটে কেন বলেছেন, এবং এজন্য আমাদের সবার কী করণীয় উচিত, প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দেন। পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষার্থে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করতেও আমাদের আপত্তি নেই, কিন্তু কে প্রস্তাব দিয়েছে এগুলো বলতে হবে। আর কে প্রস্তাব দিয়েছে, কখন দিয়েছে, সাদা চামড়ার কে, এটা যদি না বলতে পারেন তাহলে বুঝতে হবে এটা আওয়ামী লীগকে দেশপ্রেমিক হিসাবে উপস্থাপন করার একটা ধান্দাবাজি ছাড়া আর কিছুই নয়। যদিও এরকম ষড়যন্ত্র থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু প্রধানমন্ত্রীকে বলতে হবে, এটা আমাদের অধিকার জানার। তিনি আরও বলেন, আরও নিষেধাজ্ঞা আসছে, এটা আরেকটা সুখবর ফ্রম মাহমুদুর রহমান মান্না। আরও নিষেধাজ্ঞা আসছে, হ্যাঁ আরও নিষেধাজ্ঞা আসতে পারে, এটা আমরাও বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসতে পারে, এমনকি এবছর 10 ডিসেম্বরও 2-1টা নিষেধাজ্ঞা আসতে পারে। অগাস্টের শেষে, সেপ্টেম্বরের দিকে এই বিষয়ে ড্রাফট তৈরি করা হবে। অতএব এটা হতে পারে, এটা নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনাদের, এটা জনগণ এতে খুশি হতে পারে, এগুলো থেকে মোটিভেশন নিতে পারে, এনকারেজমেন্ট নিতে পারে। সরকার সমস্যা আছে, সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলছে দুর্নীতির কারণে। আমি আবারও বলি, সরকারের দুর্নীতির কারণে। দুর্নীতিবাজ হচ্ছে সরকার, আর সেই সরকারের একজন লোককে স্যাংশন দিয়েছে। এখানে ব্যক্তির কোনো তেমন দায় নাই, এখানে মূলত সরকারি ক্ষমতা কাঠামো ব্যবহার করে। আবার ক্রিপ্টোকারেন্সি এই শব্দটা যুক্তরাষ্ট্রের সেই 7031C আইনে স্পষ্টভাবে আছে, যেটা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো ব্যবহারের সাথে সম্পর্কিত। অর্থাৎ ব্যক্তি বেনজিরের কোনো ব্যক্তি আজিজের কোনো স্যাস্টা দুর্নীতি এটা নয়, এটা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো ব্যবহার করে দুর্নীতি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে, তার নামে পুরো বাহিনীর বদনাম হয়েছে। তখন আবার তার নামে আমেরিকা নয়, বিদেশি নয়, দেশের মধ্য থেকে তদন্ত হচ্ছে, সব অ্যাকাউন্ট জব্দ বন্ধ এবং তার সব সম্পত্তি আছে কিন্তু বাজেয়াপ্ত। দেখেন, এটা এখানেও কৌশল আছে যে বেনজির আহমেদের যে ব্যাংক হিসেব ফ্রিজ করার যে নির্দেশনা দিয়েছে,
সেই ব্যাংক হিসাবগুলো খালি করে দিয়েছে, হয়তো বা নিরাপদে সম্পত্তি এতদিনে সরিয়ে নিয়েছে। বেনজির আহমেদ তো চালাক, তার অ্যাডভাইজার আছে না, মানে নিরাপদে সম্পত্তি সরিয়ে নেওয়ার পর হয়তো ফ্রিজ করার নির্দেশনা দিয়েছে, তারপরও তদন্ত হচ্ছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। এরপরে সম্পত্তি ক্রয়ের যে নির্দেশনা, স্থাবর সম্পত্তি তো সরানো যায় না, এটাই একটা ধরা পড়তে পারে, কিন্তু যে অবৈধ টাকা পয়সা কামিয়েছে সেগুলো হয়তো আমার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। আর এখানে এই বেনজিরকে সরকার পুরস্কৃত করেছে, মার্কিন স্যাংশনকে উপেক্ষা করে তাকে আমেরিকায় নিয়েছে সরকার জাতিসংঘের প্রোগ্রামের নামে, যেখানে কিছু করার নেই, আমেরিকা ভিসা দিতে বাধ্য যেহেতু জাতিসংঘের প্রোগ্রাম। মান্না বলেন, আমার জানতে ইচ্ছে করে বেনজির আহমেদ কত টাকা ব্যাংকে, এই যে এতদিন পর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন, কেন এতদিন সময় দিলেন? পত্রিকায় দেখলাম বেনজিরও তার পরিবেশ সম্পত্তি 342 বিঘা, এর মানে এতদিন সময় দিলেন মানে কি, এতদিনে ব্যাংকের টাকা পয়সা সরিয়ে নিয়েছে, এই তো। আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে মান্না বলেন, পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ 3টা কারণে অস্বস্তিতে আছে। আজিজ বেনজির একজন এমপির কারণে। এমপি নাকি জনগণের ভোট দিয়েছে, দেয় না, এই জন্য আমরা বলি তথাকথিত এমপি। কিসের এমপি? কোনো ভোটই হয়নি, এটা দামি এমপি। এবং 14 সালে 18 সালে কোনো এমপি হয়নি, এগুলো সব তথাকথিত এমপি। সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল, যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট সব ধরনের মামলা ছিল, সেই এমপি নিজেই বলেছিল আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে। এই হচ্ছে অবস্থা। চিন্তা করেছেন, একজন এত বড় অপরাধীকে এমপি বানায়। আবার ওবায়দুল কাদের বলে এটা আমাদের কাছে বড় বিষয় নয়, তিনি জনপ্রিয় ছিলেন। কিসের জনপ্রিয় ছিল? যেখানে কোনো ভোটই হয়নি সেখানে জনপ্রিয়তাটা কিসের? যাই হোক দর্শক, মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যগুলো আমাদের জন্য আশাবাদী হওয়ার জায়গা আছে। মূল জায়গা এটাই, আমাদেরকে জনগণকে রাজপথে নামতে হবে, তাহলেই সফলতা আসবে ইনশাল্লাহ। সরকারের কিছু একটা হবে যদি আমরা যত সময় মাঠে নামতে পারি।